বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আমাদের প্রতিবেশী এবং পৃথিবীতে অত্যন্ত বড় বৃহত্তম গণতন্ত্রের দাবিদার বলে পরিচিত ভারত গত কয়েক বছর ধরে নানা কারণে প্রশ্নের মুখে পড়েছে, তার গণতন্ত্র আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখে পড়েছে। কিন্তু 2024-এর নির্বাচনে এসে সেই গণতন্ত্র যে এখনও শক্তিশালী, সেখানে জনগণের অধিকার যে এখনও সুপ্রতিষ্ঠিত, সেটার আরও একটা প্রমাণ পাওয়া গেল। এবং এই নির্বাচনের ফলাফল, 7 ধাপে হওয়া নির্বাচনী প্রক্রিয়া, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর হুমায়ুন কবির। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। তো আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাইব, সামগ্রিকভাবে ভারতের এই নির্বাচন, অনেক রকমের প্রশ্ন ছিল ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে, মানবাধিকার নিয়ে, নির্বাচনকে কীভাবে ম্যানিপুলেট করা যায়, অন্তত নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রী থেকে মিস্টার নরেন্দ্র মোদী খানিকটা চেষ্টাও করেছেন, ব্যবসায়ীরা তার পক্ষে, গণমাধ্যম তার পক্ষে। কিন্তু ফলাফল যেটা শেষ পর্যন্ত দাঁড়ালো যে এবারই প্রথম, এর আগের দুটো নির্বাচনে তিনি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন তার দল, এবার সেটা তারা পারল না। এবং কংগ্রেস অনেকখানি ঘুরে দাঁড়িয়েছে। অনেকে মনে করছিলেন যে কংগ্রেস 50টা সিটও হয়তো পাবে না, কিন্তু প্রায় ডবল তারা সিট পেলেন। এবং তাদের যে ইন্ডিয়া জোট, সেটাও অনেকের কাছেই মনে করেন যে আশাতীত রকমের ভালো করেছে। তো সব মিলিয়ে এই নির্বাচন থেকে আসলে কি বার্তা পাওয়া যাচ্ছে বলে মনে করেন আপনারা নির্বাচনের ফলাফল থেকে? আবুল হাসান চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দিন পর, বহুদিন পর আপনার এই অনুষ্ঠানে আসলাম। আপনাকে শুভেচ্ছা এবং আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতাদেরও আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু সব কিছুর আগে, মাত্র অল্প কিছুদিন আগে চাচি আম্মা চলে গেলেন, আপনার শ্রদ্ধেয়া আম্মা। আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আপনার পরিবারের সবাইকে সমবেদনা জ্ঞাপন করছি। আমরা যারা এখানে আসি, আমরা সকলেই একটা পরিবারের মনে করি। যে বিষয়ে আলোচনা করছি, আমার প্রথম কথা আরম্ভ করি। একটা প্রতিষ্ঠান সাংঘাতিকভাবে হেরে গেছে, তারা হচ্ছে বুথ ফেরত সমীক্ষা যারা করেছেন, এক্সিট পোল যারা করেছেন, তারা হেরে গেছেন। আর সবাই কিন্তু কোনো না কোনোভাবে জিতেছেন। নাম্বার 1, বিজেপি তৃতীয়বার নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্ষমতায় এসেছেন, তারা জিতেছেন। কংগ্রেসের সম্বন্ধে যা বলা হচ্ছিল তার থেকে তারা অনেক বেশি ভোট পেয়েছেন, তারা জিতেছেন। গণতন্ত্র জিতে গেছে। এবং একটা সম্প্রদায়, একথা তো অস্বীকার করার কোনো উপায় নাই, কিছুটা কুণ্ঠা এবং উৎকণ্ঠার ভিতরে যারা বেশ কিছুদিন ধরে দিন যাপন করছিল, তারাও কিছুটা হলেও স্বস্তি পাবে একটাই কারণে, যে সংসদটা আরও প্রাণবন্ত হবে। আশা এইটাই যে ওই দেশের তৃতীয় মাত্রা, ওই দেশের গণমাধ্যম, প্রচার মাধ্যম আরেকটু মুখ খুলবে। দেখুন, আমি আমার সামনে এখানে উপস্থিত হুমায়ুন ভাই একজন অত্যন্ত বিজ্ঞ কূটনীতিবিদ, আলোচক। অন্য কোনো দেশের সম্বন্ধে আলোচনা করতে আমাদের কিছু রাষ্ট্রাচার, শিষ্টাচার বজায় রাখতে হয়। আর বিশেষ করে যখন এটা পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে এমন একটা দেশ যে দেশের সাথে আমাদের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যে দেশ ৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যখন আমরা বঙ্গবন্ধুর আহ্বানে ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং সব কিছু বাজি রেখে যুদ্ধের ময়দানে এগিয়ে গিয়েছিলাম, আমাদের ৩ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে, ৩০ লাখ আমাদের ভাই বোনের শাহাদাতের বিনিময়ে আমরা এই দেশ অর্জন করেছি। এবং সেই দিনের স্বপ্ন, সেই দিন আমাদেরকে অনেক কিছু বলার পরেও আমরা আজকে বাংলাদেশে একটা হ্যাপিনিং ডেস্টিনেশনে পৌঁছেছি। তো সেইভাবে সেটার পরেও আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ। আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের যে সাংঘাতিকভাবে ভারত সাহায্য করেছে তার জন্য কৃতজ্ঞ, কিন্তু একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে অন্য স্বাধীন সার্বভৌম দেশের ব্যাপারে আমরা একটু সব কিছু প্রোটোকল বজায় রেখে কথা বলবো। কিন্তু একটা কথা বলতেই হয় যে একটা চিন্তা কিন্তু বাংলাদেশেরও ছিল, যে যেভাবে আমরা কথাবার্তা বেশ কিছুদিন ধরে শুনছিলাম, তাতে আমাদের স্পর্শকাতরতার ব্যাপারটাকে কোনো রকমভাবেই তোয়াক্কায় আনা হচ্ছিল না।
এবং বাংলাদেশের সাথে যে একটা বিরাট সম্ভাবনা, যে সম্ভাবনাকে সম্ভব করেছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটাকে আরও একটা উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার যে আমাদের একটা ক্ষমতা আছে, সেইটা সম্বন্ধে আমি আশা করব যে এখনকার এই নতুন পরিবেশে। এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, হোমেন ভাইয়ের হয়তো মনে আছে, ইংল্যান্ডে একজন পলিটিশিয়ান ছিলেন, তার নাম হার্টলি শক্রস, মানুষে তাকে বলতো শর্টলি ফ্লোর ক্রস। তখন ভারতে দুই শর্টলি ফ্লোর ক্রস আছেন, একজন হাইটেক বাবু, আমি কিন্তু সম্মান নিয়েই বলছি, উনি একটা বিরাট পরিবর্তন এনেছেন, রেভলিউশন করেছেন, চন্দ্রবাবু নাইডু, আরেকজন নীতিশ কুমার। এই দুইজনের উপরে কিছুটা খেলা যদিও থাকবে, তারপরে মোটামুটি তাকে বলা যায় যে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে সম্ভাবনাটা ওই দিকেই বেশি যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা সরকার গঠন করা হবে। একটা কথা পরিষ্কার হয়ে গেছে যে ইন্ডিয়া একটা এনশিয়েন্ট সিভিলাইজেশন, যেভাবে বাংলাদেশও একটা অত্যন্ত এনশিয়েন্ট সিভিলাইজেশন। তারা ওই কিছু কথা, কিছু স্লোগান, এই তারা কিন্তু রুট কজে চলে গেছে, যেটা হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট, তারপর অর্থনীতি বিরাটভাবে। আর না হলে যেখানে এত কিছু বাজি রেখে অযোধ্যার আপনার রাম মন্দির নির্মাণ করা হলো, সেই ফায়জাবাদেই বিজেপি হেরে গেল। সো এটা যেটা আমি বলা শুরু করেছিলাম, এটা কিন্তু গণতন্ত্রের জন্য একটা ভালো নির্দেশকারী। কারণ এটা তো আমরা আনন্দের সাথে স্বীকার করি যে ভারত একটা শক্তিশালী রাষ্ট্র, এই ভূখণ্ডে পৃথিবীর মধ্যে একটা শক্তিশালী রাষ্ট্র। তারা যখন একটা ম্যাচিওরড ওয়েতে এগিয়ে যায়, সেটা সকলের জন্যই একটা আস্থার ব্যাপার, সকলের জন্যই আপনার অনেক ইতিবাচক চিন্তার ঘটনা হতে পারে। আমি আসবো আবার আপনার কাছে। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, একটা ঝুলন্ত সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী, এবং যে ধারণা তিনি দিয়েছিলেন ভারতকে যে জায়গায় নিয়ে যাবেন, যে ভারতের যে প্রতিমা তিনি তৈরি করবেন, সেটা বোধহয় আর তার দ্বারা করা সম্ভব হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় এখনই সেটা বলা যাবে কি না, না ধরেন যে তিনি ভারতকে হিন্দু রাষ্ট্র করবেন, 400 আসনের কথা বলেছিলেন, সেখান থেকে তো তিনি অনেকখানি পিছিয়ে, মানে ওই জায়গাগুলো কনস্টিটিউশনাল চেঞ্জ করবার ক্ষেত্রে যে শক্তি দরকার সেটা তো নেই। এবং সরকারে এমন কিছু প্লেয়ার আছে যারা প্র্যাকটিক্যালি আসলে হিস্টোরিক্যালি তার বিপরীত পক্ষের, কংগ্রেসের সঙ্গে তাদের সখ্যতা অনেক বেশি, এবং তারা খুব বেশি সময় হয়নি যে তারা তার সঙ্গে গিয়ে জুটেছেন, এবং সেখানে কতদিন থাকবেন। কারণ এখানে অনেক ধরনের হিসেব নিকেশ হচ্ছে। কেউ শর্ত দিয়েছেন যে অমিত শাহকে বাদ না দিলে তারা তার সঙ্গে, অমিত শাহ যদি ক্যাবিনেটে থাকে তাহলে তারা তার সঙ্গে থাকবেন, এরকম শর্ত দিয়েছে। ধন্যবাদ আবারও আপনাকে। আমি দুইটা স্তরে যদি জিনিসটাকে দেখি, যেটা আপনি বলছিলেন, একটা হচ্ছে রেটোরিক অ্যান্ড পলিটিক্স, আরেকটা হচ্ছে যদি বলি ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি। এই দুইটা স্তরে যদি দেখি, তাহলে এই রেটোরিক অ্যান্ড পলিটিক্সের জায়গাটাতে কিন্তু যে অ্যাম্বিশন বা যে স্বপ্ন আপনি যেটাকে বলছেন, যে রূপকল্প যেটা তাদের মাথায় ছিল, সেই রূপকল্পটা সাম্প্রদায়িকতার উপর ভিত্তি করে যে রূপকল্পটা দাঁড় করিয়েছিলেন, সেই রূপকল্পটা এখন বাস্তবায়নের জন্য একটু চ্যালেঞ্জ তৈরি হয়ে গেল। এনডিএ গভর্নমেন্ট কিন্তু, এই যে সরকারটা গেল সেটাও কিন্তু এনডিএ গভর্নমেন্ট, এটা 99 সাল থেকেই কিন্তু এনডিএ সরকার হিসেবেই আছে। বিজেপির একক নেতৃত্ব এবং একক সংখ্যাগরিষ্ঠতার কারণে তারা ওই কোয়ালিশনকে জিজ্ঞেস করা বা কোয়ালিশনকে প্রায়োরিটির মধ্যে নেয়ার প্রয়োজনে তারা বোধ করতো না। কিন্তু এখনকার বাস্তবতায় কোয়ালিশন পার্টনারে ডিসাইড করতে পারবে। তার অর্থ হচ্ছে যে মোদি, যেটা স্যার বলছিলেন সঠিক, আমারও তাই ধারণা যে মোদি সরকারই হবে, কিন্তু সেটা এখন যারা কোয়ালিশন পার্টনার হবে, এখানে একটা কনসালটেটিভ প্রসেস তৈরি হবে, যে কনসালটেটিভ প্রসেসটা ছিল না। এবং সেটা যদি হয়, তাহলে সেটা আপনার গণতান্ত্রিক প্রক্রিয়াতে দুইটা শব্দ আমরা ব্যবহার করি, দায়বদ্ধতা এবং স্বচ্ছতা। এই দুইটা জিনিসে কিন্তু ঘাটতি ছিল, কারণ নরেন্দ্র মোদী যা বলতেন সেটাই ভারতে সাম্প্রতিককালে কিন্তু নীতি হিসাবে ধরে নেওয়া হতো। এবং এই যে বিজেপির নির্বাচনী ম্যানিফেস্টো যেটা ছিল, ওইটাও কিন্তু মোদির কথাই বলছে, ভোট ফর মোদি, বিজেপির জন্য না, কিন্তু মোদির কথাই বলছে। তো কাজেই এই মোদি কেন্দ্রিকতা থেকে বের হয়ে এখন একটা ব্যবস্থা কেন্দ্রিকতার দিকে যাবে আমার ধারণা। এবং সেটা যদি যায়, তাহলে মোদি নিজেকে ব্যবস্থার ঊর্ধ্বে ভাববার যে প্রবণতাটা তৈরি হয়েছিল, সেই জায়গাটায় আমার ধারণা আবার গণতান্ত্রিক প্রক্রিয়া যে কাঠামো আছে, সেই কাঠামোতে এটা ফেরত আসবে। এবং আমি স্যারের সাথে পুরোপুরি একমত।
এটা গণতন্ত্রের জন্য ভালো, কারণ গণতন্ত্র কিন্তু হচ্ছে আমরা বলতে পারি যে ভারত আবার গণতন্ত্রের পথে প্রত্যাবর্তন করছে, কারণ সেটা আপনি বলতেই পারেন সেটা। তো কাজেই এখানে এবং সেখানে ধরেন আরও যেটা মেসেজটা এসছে যে তারা যেই বিষয়কে ধরে রাজনীতিটা করছিল, এবং এটা কিন্তু শুরু হয়েছে মোটামুটিভাবে ৭৯ সাল থেকে, এবং এখানে একটু বোধহয় আমি যোগ যদি করি আমাকে সময়ের জন্য ক্ষমা করবেন, সেটা হচ্ছে কংগ্রেস ১৯৭৭ সালে কংগ্রেসের পরাজয়ের কথা যদি আমরা মনে করি, কংগ্রেস কিন্তু সর্বভারতীয় দল ছিল। কংগ্রেস ভেঙে যাওয়ার পরেই কিন্তু দুইটা স্রোত তৈরি হয়েছিল। একটা স্রোত ছিল সাম্প্রদায়িকতার স্রোত, যেই স্রোতটা এখন পরিপক্ক হয়ে বিজেপি হয়ে ক্ষমতা চালাচ্ছে। আরেকটা স্রোত ছিল আঞ্চলিকতার স্রোত, যেখানে উত্তর ভারতে বিহার, উত্তরপ্রদেশ, যেখানে মুলায়ম সিং যাদব, অন্যান্য যারা ছিলেন তাদের নিয়ে এই কোয়ালিশনটা ছিল। তো ৭৭-এর পরে প্রায় ২০ বছর কিন্তু আপনি লক্ষ্য করবেন এই রিজনাল পার্টিগুলো ডমিনেট করেছে। গত ৩০ বছর এসে কিন্তু দেখবেন আপনি এই রিলিজিয়াস সেন্টিমেন্টগুলো ডমিনেট করছে। তো এখন আমার ধারণা এই মোদির এই ধর্মভিত্তিক বা হিন্দুত্ব বা ভিত্তিক যে রাজনীতিটা, সেটা বোধহয় সিলিং হিট করেছে, এটা আর সামনে যাওয়ার সুযোগ আছে বলে মনে করছি না। তো এই নির্বাচনের মধ্য দিয়ে এখন আর একটা নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এই নতুন সমীকরণে কিন্তু আপনি দেখবেন, যদি আমরা একটু লক্ষ্য করি, উত্তরপ্রদেশ যেটা ভারতের রাজনীতির প্রাণকেন্দ্র বলে মনে করা হয়, সেখানে কিন্তু জিতেছে এসপি, সমাজবাদী পার্টি। এটা কিন্তু রিজিওনাল পার্টি, মুলায়ম সিং যাদবের পার্টি। সবগুলো ব্যাটল গ্রাউন্ডে কিন্তু বিজেপি হেরেছে। এক্স্যাক্টলি। তো সেটা পশ্চিমবঙ্গে আপনি যদি আসেন, সেখানে মমতা ব্যানার্জি, এটাও রিজিওনাল পার্টি। সাউথে যদি যান আপনি, তামিলনাড়ু, সেটাও স্টেলিনের, সেটাও রিজিওনাল পার্টি, ডিএমকে। তো এখন রিজিওনাল পার্টিগুলো রিসার্জেন্স কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং মোদির যদি এখন কোয়ালিশন করেন, বা চন্দ্রবাবু নাইডু যেটা স্যার বললেন, টিডিপি এবং এখানে জেডিইউ, নীতিশ কুমার, তারাও কিন্তু রিজিওনাল পার্টি। তার অর্থ আপনি যদি এটা, তার অর্থটা দাঁড়াবে যে এখন রিজিওনাল পার্টিগুলো আবার রিঅ্যাসার্ট করা শুরু করেছে। এখন এই রিলিজিয়াস অ্যান্ড রিজিওনাল, এই দুইটা ব্যালেন্সের মধ্যে কিন্তু আমার মনে হচ্ছে রিলিজিয়াস সার্চটা ছিল গত ৩০ বছর, এখন আবার কিন্তু রিজিওনাল পার্টিগুলি সার্চ করছে। এখন এখানে একটা নতুন ব্যালেন্স রাজনীতিতে তৈরি হবে। এখন সেই রাজনীতিটা প্রধানমন্ত্রী মোদী কীভাবে করবেন সেটা আমরা জানি না, কিন্তু আন্দাজ করছি যে এরকম নতুন একটা ইকুয়েশন তৈরি হবে রাজনীতি এবং ধর্মীয় বিষয়টা। এবার যদি আপনি অর্থনীতি এবং সমাজে আসেন, ভারতে দুইটা অর্থনৈতিক ক্ষেত্রে দুইটা স্রোত তৈরি হচ্ছে গত কয়েক বছর ধরে। একটা হচ্ছে ভারত অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে প্রচণ্ড গতিতে, 7-8% করে যাচ্ছে, এবং বৈশ্বিকভাবে ভারতকে দেখা হচ্ছে চীনের পাল্টা হিসেবে। চীন থেকে সরে এসে ভারতকে সহায়তা করে ভারতকে আরেকটা নতুন চীন হিসেবে দাঁড় করাবার একটা প্রবণতা এবং প্রচেষ্টা কিন্তু এখন আসছে। মোদি তার সহযোগী। তো কাজেই এই ভারতে এখন এই অর্থনৈতিক উত্থান প্রক্রিয়ার মোদি হচ্ছেন লিডার, এবং মোদির এই লিডারটাকে কিন্তু পাশ্চাত্য জগৎ স্বাগত জানাচ্ছে। G20 যদি আপনি ধরেন, মোদিকে বাইরের পাশ্চাত্য জগতে তাকে যেভাবে তারা গ্রহণ করছে। তো এই ভারতের অর্থনৈতিক উত্থানটার দুইটা আবার চেহারা আমরা দেখছি। একটা প্রজন্ম, একটা অংশ জনগণের তারা প্রচণ্ড ধনী হচ্ছে, এবং আরেকটা কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, এটা নিম্নবর্গের মানুষ যদি আমরা বলি। তরুণ প্রজন্মের একটা বড় অংশ যাদের দক্ষতা নাই, তারা কিন্তু এখান থেকে পেছনে সরে যাচ্ছে। সো সামাজিক বিভাজনটা তৈরি হচ্ছে। এবং এবার নির্বাচনের যেটুকু ফলাফলের তথ্য পাওয়া যাচ্ছে, নিম্নবর্গের মানুষ, বেকার তরুণ, কিছু মহিলা অংশ এবং ধর্মবিরোধী, মানে যারা সাম্প্রদায়িকতা বিরোধী, এই কম্বিনেশনটাই কিন্তু কংগ্রেস বা ইন্ডিয়া জোটকে তারা ভোট দিয়েছে এবং মোদিকে রেস্ট্রেন করে দিয়েছে। আমার ধারণা যে এই অর্থনৈতিক প্রবণতাটা, এটা মোদি সরকার যে গতিতে যেতে চাচ্ছিলেন, সে গতিতে পারবেন কিনা আই এম নট শিওর, কিন্তু এই গতিটা অব্যাহত থাকবে। কারণ মোদি এখনও চাইবেন যে তিনি তার লেগাসিটা তৈরি করতে, এবং সেই লেগাসিটা গতকাল বক্তৃতায় তিনি কিন্তু বলেছেন, সেটা অর্থনৈতিক, সবকা হাত সবকা বিকাশ। তার অর্থ হচ্ছে যে মোদি কিন্তু এই বিকাশের দিকেই যাবেন, এবং সেই জায়গাটা আমার ধারণা তুমি যদি যান, এবং এই যে সামাজিক বিভাজন যেটা তৈরি হয়েছে সেটাকে যদি তিনি কমিয়ে আনতে চেষ্টা করেন,
তাহলে কিন্তু তিনি সেই কাজটা সফল হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তো কাজেই রাজনীতির পরিবর্তনটা আমি জানি না কতটা ম্যানেজ করা যাবে বা কতটা আলটিমেটলি ওনাকে বেনিফিট দেবে, কিন্তু অর্থনৈতিক যে বিকাশের জায়গাটা আছে এখানে যদি তিনি খালি বৈষম্য কমিয়ে আনতে পারেন, নিম্নবর্গের জনগোষ্ঠীকে যদি তিনি একত্রিত করতে পারেন, তাহলে কিন্তু এখনও সেখানে তার জন্য একটা সুযোগ আছে বলে আমি মনে করছি। কিন্তু অনেকেই মনে করেন যে তার কথাবার্তা বা তার সরকারের অনেকটাই রেটোরিক, রিয়ালিটিটা কোয়াইট ডিফারেন্ট, মানে রেটোরিকের চাইতে এটা একটা। আরেকটা আপনি বলছেন যে পশ্চিমা দুনিয়া তাকে খুব কাছে টেনে নিচ্ছে, সেটা একদিক থেকে ঠিক, কিন্তু আমরা তার বিরুদ্ধে কিন্তু পাল্টা ক্যাম্পেইনও দেখেছি। তিনি ওয়াশিংটনে যাচ্ছেন, তাকে বেশ ভালোভাবে রিসিভ করা হচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছি যে একজন সাবেক রাষ্ট্রপতি সিএনএনে তার বিরুদ্ধে কথা বলছেন, 70-75 জন কংগ্রেসম্যান সিনেটর তার বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন, এবং পৃথিবীর নানা দেশের যে গণতন্ত্রের সূচক বা হিউম্যান রাইটসের ইস্যুতে, প্রেস ফ্রিডমের ইস্যুতে, সমস্ত জায়গায় কিন্তু ভারতের সূচকে কিন্তু ভারত কিন্তু ডিক্লাইনিং ছিল গত কয়েক বছর ধরে। তো সেটাও তো আবার পশ্চিমাদের নিশ্চয়ই নজর, মানে তারাই করছেন, যেহেতু নজর তারা আবার প্রশ্নই ওঠে না। আপনি ঠিকই বলেছেন। এখানে যেটা বলছিলাম, রাজনৈতিক মূল্যবোধের জায়গাটা, সেখানে মানবাধিকার বলেন, গণতন্ত্র চর্চা বলেন, বিরোধীদের সাথে কাজ করা বলেন, মিডিয়া বলেন, এই জায়গাগুলোতে আবার অর্থনীতির ক্ষেত্রে বললে সেখানেও তিনি অলিগার্স তৈরি করেছেন। সেখানেও যেমন মিডিয়ার কথা মেশার চৌধুরী বলছিলেন, মিডিয়া সব সোল্ড মিডিয়া বলা হয়, মেইন স্ট্রিম মিডিয়াকে ভারতে বলা হয় যে সোল্ড মিডিয়া। এক্স্যাক্টলি। এখন এই জায়গাটাতেই তো ইউটিউবার ধ্রুব রাঠি, সে মিলিয়ন মিলিয়ন ভারতীয়কে অনুপ্রাণিত করেছে। কিন্তু যে জায়গাটায় ভারতের শক্তির জায়গা, এটা দুটো আমি সেজন্য বলছিলাম দুই স্তরে। রাজনীতির জায়গাটাতে মোদির জন্য চ্যালেঞ্জ অনেক বেশি, সেটা আপনি যেটা বলছিলেন, তার বন্ধুরা যারা আছে তারা সমালোচনা করতে কিন্তু ছাড়ছে না। মোদি এই জায়গাটাতে এখনও চ্যালেঞ্জের মধ্যে আছেন। যেই জায়গাটায় মোদি চ্যালেঞ্জ আছে কিন্তু ম্যানেজ করতে পারবেন, সেটা হচ্ছে ভারতের অর্থনীতির অগ্রগতি। এখন যেটা হয়েছে, ভারতের অর্থনীতিটা আমাদের মতোই অবস্থা, বৈষম্য তৈরি হচ্ছে, কিছু লোক বড় লোক হয়ে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে এই জায়গাটাতে। এবং এখানেও কিন্তু মোদি সরকার অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে, কিন্তু আরও বেশি দরকার। যেমন ধরেন মহিলাদের জন্য, মহিলারা কিন্তু প্রচুর পরিমাণে এবার ভোট দিয়েছে এবং তারা কিন্তু অনেকাংশে বিজেপিকে সাপোর্ট করে। তার কারণ তিনি মহিলাদের যেমন বাড়ি করে দিলে, এটা আমাদের এখানেও আমরা দেখি, মহিলাদের নামে বাড়ি মেরামত করে দিলে সেটা মহিলাদের দিচ্ছে, মহিলাদের ওই যে সিলিন্ডার মহিলাদের দিয়ে দিচ্ছে। অনেক ধরনের এই ধরনের আপনি সোশ্যাল সেক্টর বা সোশ্যাল সার্ভিসের মতো কাজগুলো করেছে। কিন্তু অর্থনৈতিক যে ডাইনামিকটা, এটা কিন্তু বৈষম্য কেন্দ্রিক এখন, মানে যেটা নিউ লিবারেল ইকোনমি, এটার মানে আপনি এটাকে যদি বলেন যে এটার অবধারিত সত্য হচ্ছে ডিসক্রিমিনেশন, মানে ডিসপ্যারিটি তৈরি করবে। এটা যদি ম্যানেজ করতে পারেন, এই যে সম্পদটা তৈরি হচ্ছে ভারতে এখন, এই সম্পদটাকে যদি আরেকটু বেটার ডিস্ট্রিবিউশন করা যায়, তাহলে কিন্তু এটা পজিটিভ জায়গা ভারতের জন্য আছে। এবং সেই ক্ষেত্রে হয়তো মোদি হয়তো দিস ইজ লাস্ট 10 year পসিবলি, কিন্তু এই জায়গাটা যদি থাকে তাহলে ভারত উপকৃত হবে এবং সেখানে আমাদের মতো দেশগুলোর জন্য কিন্তু আমাদের জন্য কি সেটা নিয়ে আলোচনা করতে আসবো আবার আপনার কাছে। ঢাবুল হাসান চৌধুরী, আমিও মনে করি যে একটা কথা আমাদের বুঝতে হবে, ওনার সম্বন্ধে, নরেন্দ্র মোদী সম্বন্ধে যখন চিন্তা করি, উনি কিন্তু ভেরি কুইক, খুব তাড়াতাড়ি ব্যাপারটা গ্রাস্প করতে পারেন এবং এগিয়ে যান। ওনার মধ্যে একটা ধারণা ছিল এবং এটা কিছুটা ওনার আদর্শিক বিশ্বাসেরও ব্যাপার, যে ধর্মকে একটা বিরাট জায়গায় আনলে এটা ওনার আত্মতৃপ্তির সাথে সাথে এটা রাজনৈতিকভাবেও ওনার দলের জন্য একটা খুব ফলপ্রসূ ব্যাপার হবে। উনি একদম এক্সট্রিম লেভেলে নিয়ে গেছেন। উনি ওনার মায়ের গর্ভে জন্ম হয়নি বলে শেষ পর্যন্ত ভগবান ওনাকে পাঠিয়েছেন, সে পর্যন্ত চলে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে যাই হোক, সেটা একটু আশ্চর্য ব্যাপার। আমার মানে এটা তো সব কিছুই আমাদের দিক থেকে স্পেকুলেটিভ, কিছুটা উইশফুল থিঙ্কিং। ওনার যে জোশ এবং জজবা রাজনীতিতে আমরা লক্ষ্য করে এসেছি প্রথম দিন থেকেই, সেটা মোরাল কোয়েশ্চেনে আমি যাচ্ছি না, সেটা আমার ব্যাপার না, আলাপ করলে ওটা অন্যরকম পর্যায়ে করতে পারবো। এইটা এখন এই উপলব্ধি আসবে কিনা যে সব কিছুর পরেও, রেটোরিক্সের বাইরেও, খাদ্য, বস্ত্র, আপনার মাথার উপর চাল আছে কিনা, শেল্টার, ফুড শেল্টার, এটার দিকে লোকের দৃষ্টি অনেক বেশি। অ্যান্ড ভারত সাংঘাতিকভাবে একটা শক্তিশালী দেশ, অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ, কিন্তু ওখানেও
অনেক একটা বিরাট সংখ্যের মানে অসহনীয় দারিদ্র্য বিরাজমান। এই দিকে যদি উনি কিছুটা নজর দেন, আর এই যে অর্থনৈতিক বৈষম্য যেটা খুব একটা বিশাল আকার ধারণ করেছে, বিগ হাউসেস অ্যান্ড অলিগার্কস একদিকে, অন্যদিকে আপামর জনসাধারণ, এইটার ঘাটতিটা কিভাবে কমিয়ে আনবেন। সাথে সাথে একটা জিনিস খুব প্রকটভাবে উঠে আসছিল যে বেশ কয়েকটা রাজ্যের সাথে যেভাবে একটা ফেডারালিজমের স্ট্রাকচারে আপনার ইন্ডিয়াটা আজ দীর্ঘদিন ধরে চলে আসছে, সেটা অবকাঠামোর দিক থেকে ঠিক থাকলেও স্পিরিটটার কোথায় মাঝে মাঝে মনে হচ্ছিল যে একটু ঘাটতি হচ্ছে। আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছে যে কিছু কিছু রাষ্ট্রে, এবং সেটা প্রত্যক্ষভাবে বলি রাজ্যে, আপনার পশ্চিমবঙ্গ যে সমস্ত ঘটনা যেগুলো সেখানকার একটা নির্বাচিত সরকারি যথেষ্ট যোগ্যতা রাখেন মোকাবেলা করার, কেমন যেন একটু, যেহেতু তাদের সেন্ট্রাল কেন্দ্রের দল সেখানে ক্ষমতায় নেই, সে বলে একটু বেশি তাদের ব্যাপারে হস্তক্ষেপের একটা নমুনা আমরা দেখতে পেরেছি। এবং যদিও ওটা আমার স্কুল জীবন, কলেজ জীবন, কিছুটা তো অবশ্যই আমাকে মনে করিয়ে দিয়েছে যে অ্যাটিটিউড রাওয়ালপিন্ডির থাকতো বা ইসলামাবাদের থাকতো এবং তার আগে করাচির থাকতো আমাদের প্রদেশের জন্য, এইরকম একটা আপনার পরিস্থিতির কথা স্মরণ করে দিয়েছে। সেই দিক থেকেও যদি বোঝা যায় যে কিছুটা দি অনলি ওয়ে একটা আপনার বিশাল দেশ ইন্ডিয়া এগিয়ে যেতে পারে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফেডারালিজম। আম্বেদকর কনস্টিটিউশন ইজ ফেডারালিজম, এবং সেইটার দিকে যদি সুনজর দেওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে তো ফেডারালিজম সাংঘাতিকভাবে ব্যবহার করা হয়। আমরা যখন তিস্তার পানি পাই না এবং এটা নিয়ে কথা বলি, তখন আমরা তো বারবার শুনেছি যে কেন্দ্রের এই ব্যাপারে সম্পূর্ণ সমর্থন আছে, কিন্তু তারা পেরে উঠছে না, বিকজ একটা মানে প্রভিন্সের এই ব্যাপারে একটু অবজেকশন আছে, এই ব্যাপারে তাদের মনোভাব, দৃষ্টিকোণ। সেটাই যদি হয় তাহলে অন্যান্য ব্যাপারে আমরা সেটা দেখব না কেন? আমার মনে হয় সেই দিকে যদি ফিরে যায়, দ্যাট ইজ এ গুড নিউজ ফর ইন্ডিয়া। আর আমি যেটা হোলিস্টিক্যালি সার্বিকভাবে মনে করতে চাই যে আজকে বাংলাদেশের যে একটা অসাধারণ উন্নতি, অগ্রগতি হয়েছে অর্থনৈতিকভাবে। আমি কিছুদিন একটা সেমিনারে বলেছি যে আমাদের যখন মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমাদেরকে অফুল যদি বলাও হতো, এখন অসাম বলা ছাড়া আর কোনো বিকল্প নাই। সেই জায়গাটা আমাদের জন্য এটা গুড নিউজ, কেন আমাদের প্রতিবেশীর অর্থনীতির যেটা আমরা যদি পজিটিভভাবে লিঙ্কেজ করতে। কিন্তু একটা কথা আমাদের একটু সাহস নিয়ে মাঝে মাঝে বলতে হবে, যে ফোরামই হোক, সেটা হচ্ছে যে আমার দৃষ্টিকোণটা যদি একটু ভিন্ন থাকে, সেটা কিন্তু পার্শ্ববর্তীর সাথে বিরোধিতা নয়, আমাদের একটা পার্সপেক্টিভ থাকতেই পারে। সেখানে আমি চিন্তা করব যে যেহেতু যে একটা কনসালটেটিভ প্রসেস যেটা হয়েছে, সেখানে বোধহয় এই জিনিসগুলা আপনার মনোলিথিক ওয়েতে হ্যান্ডেলড হবে না। আমাদের কথাবার্তা বুঝতে হবে যে বাংলাদেশ অলসো উই আর ভেরি ভেরি গ্রেটফুল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের আবির্ভাব ভারতের জন্য একটা বিরাট দুশ্চিন্তাকে আপনার দূর করে দিয়েছে। না হলে আমরা 371 যদি চিন্তা করেন একটা অবস্থা, সেটার জন্য আমাদের কোনো রকম অন্য আরও থাকলে এটা একটা কোলাবোরেটিভ, এটা আপনার চ্যালেঞ্জ না, এটা একটা কন্ট্রাস্ট। কারণ আমাদের নিডস, আমরা অন্য আরেকটা রাষ্ট্রের সাথে কোনো বিষয় একটু এগিয়ে যেতেই পারি, কিন্তু তার মানে আমরা এটা কোনোদিনই করব না এবং করিও নাই এ পর্যন্ত। সেটা হচ্ছে যে আমাদের যে মূল নীতি, যেটা বঙ্গবন্ধুর সময় থেকেই ফলো করা হচ্ছে, যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই নীতিতে আমরা বিশ্বাসী। আমাদের কিছু আপনার পদ্ধতি হয়তো অন্যরকম থাকবে, আমাদের কিছু বৈশিষ্ট্য বিভিন্ন পর্যায়ে থাকতেই হবে, এবং এই ডাইভার্সিটিকে মানতে হবে। যেভাবে ভারতে আপনি দেখেন কতগুলো ল্যাঙ্গুয়েজ, দ্যার ইজ অনলি টু ওয়ে, এরকম একটা বিশাল বিরাট রাষ্ট্র। আর ইতিহাসের দিকেও যদি তাকান, মোগল সম্রাটরা কি আসলেই সম্রাট ছিল? আপনার নিজামস ছিল, নবাবস ছিল, এদিক ওদিক। তার আগেও যখনই সেন্ট্রালিজমের দিকে গেছে, তখনই কিন্তু অনেক রকমের প্রবলেম হয়েছে। আর একটা ফেডারাল স্ট্রাকচারের ভিতরে যখন ভারত অপারেট করেছে, এরা কি ছিল? যারা নবাবস, দেওয়ার গভর্নার্স। তো এই গভর্নররা একসময় নিজে এতখানি আপনার স্বাধীনভাবে তারা চলেছে সেই যুগে। আর ব্রিটিশ এসে অন্য রকমের 190 বছর 200 বছরের মতো একটা এক্সপেরিমেন্টেশন করেছে, খুব যে সাকসেসফুল হয়েছে সেটা না।
কিন্তু তাদের যে কতগুলো প্লাস পয়েন্ট সেটা হচ্ছে শিক্ষার দিকে ইন্ডিয়া একটা বিশাল জায়গায় আছে, সেখানে খুব খোলা মনে, এবং আমি যেটা বলছি আপনারা ভালোই বুঝতে পারছেন, এই ভূখণ্ডের এই এলাকার সকলের সাথে একটা সঠিক পন্থায় বন্ধুত্বের অবকাঠামো যদি গড়ে তোলা যায়, তাহলে সেটা আমাদের খাদ্যের অভাবের জন্য ভালো। আমাদের সবচেয়ে বড় নিডস আফটার ফুড ইজ এনার্জি। এই এনার্জি সিকিউরিটি করার জন্য আঞ্চলিকভাবে আমরা যদি সকলে একত্রিত হতে পারি, আমরা নেপালকে কিছুটা খোলা মনে একসাথে একত্রিত করতে পারি ফর দ্য রিজিয়ন, নট ফর ওয়ান পার্টিকুলার কান্ট্রি। এগুলোর কিছু কিছু সম্ভাবনা আমি দেখছি এই জন্য যে উনি মন্ত্রী হন বা নাই হন, চন্দ্রবাবু নাইডু কিন্তু হি থিঙ্কস আউট অফ দ্য বক্স, এবং সেটা করেন দেখি উনি ওনার রাষ্ট্রকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন যে সেই সময় আমাদের মনে আছে, আপনারও মনে আছে, যে তার প্রদেশ সম্বন্ধে এমনভাবে কথা বলা হচ্ছে অ্যাজ ইফ সেটা একটা অন্য দেশ। যেরকম চীনের সাথে হংকংয়ের ব্যাপারে আলাপ হয়, তাইওয়ান সেই চীনের ভূখণ্ডে নয়, তা এই আলাপ হয়, সেরকম কিন্তু তার প্রভিন্স সম্বন্ধে আলাপ হতো। তো এই একটা সেন্ট্রালিজমটাকে আরেকটু করতে হবে। আর এখানে যে কথাটা বলা সঠিক কিনা আমি জানি না, আমরা আশা করব যে ভারতের একটা মূল স্তম্ভ, এবং সেই মূল স্তম্ভটার কারণেই কিন্তু বারবার আঘাত আসলেও সেই আঘাতটা সরে গেছে, এবং একটা আপনার ফেডারেল ভারতকে একত্রিত রাখার জন্য সেটা হচ্ছে দি জুডিশিয়ারি। সে একেবারে অন্য আরেকটা দেশের নাগরিক হিসাবে মাঝে মাঝে মনে হয়েছে বিচার বিভাগের কাছ থেকে যা প্রত্যাশা সেই দেশের জনগণের, সেটা বোধহয় তারা সবসময় করতে পারেন নাই। লকে বহুভাবে ইন্টারপ্রেট করা যায়, তারপরেও তারা মোটা দাগে বললে একটা স্বাধীন অবস্থানে আছেন। সবচেয়ে বড় কথা যেটা, সংসদটা যখন আমরা মানে বোঝার জন্য দেখতাম, মনে হতো এটা একটু ওয়ান সাইডেড হয়ে গেছে। সেইটা আমার মনে হয় এই নির্বাচনের পরে আর হবে না, কারণ এই ওয়ান সাইডেড সংসদেও যারা বক্তব্য খুব জোরালোভাবে রেখেছেন তারাও আছেন, আর নতুন অনেকে সংযোগ হয়েছেন। তো এখানে পলিটিক্যালি ইকোনমি দেখা যাক, আমরা দ্বার প্রান্তে একটা নতুন কিছু উদ্ভাবনা হচ্ছে, এটা অস্বীকার করা কোনোভাবেই যাবে না। কিন্তু এখন থেকে আমার মনে হয় এই আপনার এক্সিট পোলের ব্যাপারে মানুষের একটু যথেষ্ট স্কেপটিসিজম থাকবে। জি, অ্যাম্বাসাডর হুমায়ুন কবির আপনি বলবেন, এবং এই যে ভারতীয় গণতন্ত্রের যে নয়া দৌড়, এই দৌড়ে আমাদের জন্য কি অপেক্ষা করছে? কিছু আকার ইঙ্গিতে বলবার চেষ্টা করেছেন মিস্টার আবুল হাসান চৌধুরী, অতীতের কথা বা সামনের দিনগুলো দিকে বা এই অঞ্চলের জন্য। ভারত তো মানে আমরা যদি দক্ষিণ এশিয়ার দিকে দেখি, ভারত তার কেন্দ্রে অবস্থিত, এবং আমরা মানি আর না মানি, ভারতের রাজনীতির চর্চা বা রাজনীতির চর্চা, গণতন্ত্রের চর্চা, এটার একটা ভাইব্রেশন আপনি রিজিওনালিও পাবেন। এটা সত্যি কথাই। কারণ ভারত যখন গণতান্ত্রিক, ভারত যদি গণতান্ত্রিক প্রক্রিয়াটা শক্তিশালী হয়, প্রতিষ্ঠান শক্তিশালী হয়, আচার পদ্ধতি শক্তিশালী হয়, অবভিয়াসলি তার একটা রিফ্লেকশন আশপাশও আসে। এবং যেমন ধরেন এই যে অসাধারণ একটা ভারতের জনগণ তাদের গণতন্ত্র চর্চার যে জিনিসটা দেখালো, এটা কিন্তু এই রিজিয়নে আমরা যারা আছি তাদের সকলের জন্য একটা অনুপ্রেরণার উৎস কিন্তু, এবং এটা একটা শিক্ষাও কিন্তু। কারণ হলো যে মোদি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে পরিমাণে হি ওয়াজ লাইক এ মানে মনোলিথ, মানে তার কাছে ধারে কেউ আসবার মতো অবস্থায় ছিল না ভারতের রাজনীতিতে। সেই জায়গায় এইরকম একজন মানুষ, ভারতের জনগণ কিন্তু তাকে একটা ক্লিয়ার মেসেজ দিতে পেরেছে। এবং আমি শুধু এই ওনার কথা বলছি না, একটু পেছনে যদি যাই, 1977 সালে কিন্তু একই মেসেজ ইন্দিরা গান্ধী পেয়েছিলেন, সেই একই পদ্ধতি। তখনও কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ইন্দিরা গান্ধীকে অটল বিহারী বাজপেয়ী মা দুর্গা বলে অভিহিত করেছিলেন তাকে। সেই ইন্দিরা গান্ধী যখন তার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে তার ক্ষমতার বাইরে গিয়ে তিনি ক্ষমতা প্রয়োগ করতে গেছেন, তখনই কিন্তু নেতিবাচক প্রক্রিয়ার মধ্যে পড়েছেন, এবং 1977 সালের নির্বাচনে কিন্তু কংগ্রেস এলিমিনেটেড হয়ে গেল। তো কাজেই ভারতের জনগণের এই এখন যে সিদ্ধান্তগুলো দেখছি, এটা কিন্তু ইউনিক মনে করার কারণে ভারতীয় জনগণ যখনই প্রয়োজন হয়েছে তখনই কিন্তু তারা এই সিদ্ধান্ত দিতে পেরেছে। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রক্রিয়াটা চালু আছে ওখানে, জনগণ তাদের মত প্রকাশ করতে পারে, প্রতিষ্ঠানগুলো মোটামুটি জনগণের মতামতকে ধারণ করবার মতো সক্ষমতা আছে। তো কাজেই আমরা যারা নিজেদেরকে গণতান্ত্রিক ব্যবস্থার ধারক বলে মনে করি বা গণতন্ত্র বিশ্বাস করি, এবং স্যার যে কথা বলছিলেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের
দুইটা স্পিরিট যদি আপনি ধরেন, একটা ছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। আমরা তো পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি কারণ আমাদের ন্যায্য অধিকার তারা দেয়নি বলেই তো তাদের বিরুদ্ধে লড়েছি। আর একটা ছিল বৈষম্যহীন সমাজ তৈরি করা, টু ইকোনমি থিওরির বিরুদ্ধে কিন্তু। এবং এই 6 দফা বলেন আপনি, এই 6 দফার মূল কথাটাই তো হচ্ছে আমার অর্থনৈতিকভাবে আমি যেন স্বাবলম্বী হই, আমি যেন আমার যা অধিকার সেটা পেতে পারি। তো কাজেই ঠিক এই বিষয়গুলোই কিন্তু অনুরণিত হচ্ছে ভারতের এই বর্তমান রাজনীতিতে, যে গণতন্ত্র আছে কি না। স্যার যেটা বলছিলেন যে গণতন্ত্র মানে আপনি চেকস অ্যান্ড ব্যালেন্স, গণতন্ত্র মানে কনসেন্ট বেসড গভর্নেন্স, গণতন্ত্র মানে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। এখন এই জায়গাগুলোতে আপনি যদি কোনোভাবে এটাকে গোলমালের মধ্যে নিয়ে যান বা এটা স্বচ্ছ প্রক্রিয়াটা বজায় না রাখেন, তখন কিন্তু সমস্যাটা তৈরি হয়। এবং যেটা বললাম যে আমি যখন ম্যানিফেস্টোটা পড়ছিলাম, আমার কাছে মনে হচ্ছে যে ইট ওয়াজ ম্যান্ডেট অন মোদি, ভারতের প্রধানমন্ত্রী, কারণ ওরাই বলছে যে মোদিজ ইলেকশন, মোদিজ পার্টি, মোদি ইজ সিকিং ম্যান্ডেট ফ্রম ইউ। তো কাজে সেই জায়গাটাতেই আমার ধারণা ভারতীয় জনগণ সেই মতের সাথে একমত হয়নি, তারা ভিন্ন মত প্রকাশ করেছে। এবং এই যে জায়গাগুলো, এগুলো সবার জন্যই শিক্ষা, যে আপনি যতই ইন্দিরা গান্ধী অনেক উপরে উঠেছিলেন, কিন্তু জনগণের কাছে জনগণ তাকে তার জায়গায় নিয়ে গেছে। আজকে কিন্তু ইন্ডিয়ান পত্রিকায় আছে, ইন্ডিয়ান পিপল কাট হিম টু সাইজ, মানে ভারতীয় পত্রিকার কথা। তার অর্থটা কি? মেসেজটা পরিষ্কার যে প্রতিষ্ঠানের চাইতে ব্যক্তি বড় হলে সেখানে ব্যক্তির টেকা এবং জনগণের মতটা সেভাবে তা ধরে রাখবার মতো সুযোগ থাকে না। তো কাজেই আমি মনে করি যে ধরেন আমরা ভারত গণতান্ত্রিক হলে, ভারত যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়, আমরাও তো সেই আমাদেরও চেতনার প্রথম নির্বাচনে একজন অ্যানালিস্ট বলছিলেন যে তাকে হোপ হিসাবে দেখা হচ্ছে, পরের নির্বাচনে তাকে বিশ্বাস করেছে ভারতীয় জনগণ। আর এবারে নির্বাচনের আগে ওই অ্যানালিস্ট বলছিলেন যে মোদির কোনো বিকল্প তিনি দেখেন না। তো আপনি কি মনে করেন যে বিকল্প আসলে তিনি? জনগণের বিকল্প জনগণ, এটা আমাদের মনে রাখতে হবে। জনগণের কোনো বিকল্প কেউ নাই। পৃথিবীর ইতিহাস দেখেন না আপনি, গণতান্ত্রিক দেশগুলো পৃথিবীর ইতিহাসে দেখেন, জনগণের চাইতে বড় কেউ নাই। বাট তার সরকারকে কি আপনি একটি শক্ত সরকার বলবেন, যদি তিনি শেষ পর্যন্ত সরকার গঠন করতে করেন এবং হয়তো করছেন? আমাকে যদি জিজ্ঞেস করেন, স্যার কথাটা বলছিলেন, আমিও স্যারের সূত্র ধরেই যোগ করি। নরেন্দ্র মোদী নেতা হিসাবে কিন্তু ম্যাভারিক টাইপ, তার নতুন কিছু করতে চান, দ্রুত করতে চান, এটাই তার স্টাইল। চন্দ্রবাবু নাইডু কিন্তু তাই। এবং চন্দ্রবাবু নাইডু যখন এই কংগ্রেসের নেতৃত্বে 96 সালের মাঝামাঝি সময়ে সরকারে ছিলেন, তখনও কিন্তু তিনি তিনি আমলাতন্ত্রকে পরিবর্তন করতে চেয়েছিলেন, অ্যাজ ফার এজ আই রিকল। তো উনিও কিন্তু এরকম ব্যাপারই। তো কাজেই এখানে কিন্তু এটাও বলে রাখা দরকার, সাম্প্রতিককালে কিন্তু মোদী সরকার তাকেও জেলে দিয়েছিল। তো কিন্তু আমার ধারণা এই দুজনেরই নতুন কিছু করবার একটা প্রবণতা হলে এখানে একটা সাজুজ্যের জায়গা তৈরি হতে পারে। নীতিশ কুমার একই চরিত্রের চরিত্র, কাজে এই তিনজন যদি মিলে আসেন, আমার ধারণা যে তাদের পক্ষে যদি ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা তৈরি না হয়, এই যে শেয়ার করবার যে স্পিরিট, মনস্তত্ত্ব, স্পিরিট, সেটা তো নরেন্দ্র মোদীকে চর্চা গত দুটোবার করতে হয়নি। রাইট, এটাই এখানেই চ্যালেঞ্জটা, এখানেই চ্যালেঞ্জটা আসবে। এবং যেহেতু এটা ওনার নরেন্দ্র মোদীর লেগাসি পিরিয়ড, তাকে কিভাবে মানুষ জানবে, এখন সেই জায়গাটায় তিনি যদি এটা সাবলীলভাবে এটা পরিচালনা করে যেতে পারেন, এবং সেখানে ভারতের সামনে যে চ্যালেঞ্জগুলো যেটা বললাম, বৈষম্য, অর্থনীতিকে সমৃদ্ধ করা, সকল মানুষকে এর সাথে সংযুক্ত করা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, এই জায়গাগুলোতে তিনি যদি ইতিবাচকভাবে কন্ট্রিবিউট করে যেতে পারেন, তাইলে এখনো পর্যন্ত তাকে যেভাবে মানুষ দেখে, তার একটা হয়তো আর একটু কনস্ট্রাকটিভ বা আর একটু পজিটিভ একটা লেগাসি তার জন্য তৈরি হওয়া অসম্ভব কিছু না। কিন্তু নরেন্দ্র মোদীকে তার প্রচলিত ধারার রাজনীতি বলেন, প্রশাসন বলেন, এখান থেকে একটু সরে এসে হয়তো তাকে নতুন লেগাসিটা বা এন্ডুরিং লেগাসিটা তৈরি করতে হতে। মিস্টার চৌধুরী, না একেবারেই, কিন্তু এখানে একটা পার্সোনালিটির ব্যাপার আছে। উনি অবশ্যই ভারতীয় রাজনীতিতে, ইতিহাসে সব কিছু নিয়েই, ভালো মন্দ নিয়েই একটা আলোচিত ব্যক্তিত্ব হিসাবে থাকবেন। এবং প্রথম যে তিনি স্লোগানটা দিয়েছিলেন সবকা সাথ সবকা বিকাশ,
এইটা যদি সত্যি আন্তরিকভাবে উনি এগিয়ে যেতে পারতেন বা করতেন, পারেন নাই বা করেন নাই আমি সেটা জানি না, তাহলে বোধহয় আজকের চিত্রটা ভিন্ন হতো। দেখেন, সমালোচনা কিন্তু সব দিক থেকে এসেছে। একেবারে দক্ষিণপন্থী চিন্তাবিদ, অসাধারণ একজন ইন্টেলেকচুয়াল, কিন্তু উনি তো বিজেপির, এই সুব্রমণিয়াম স্বামী, উনি কিন্তু একমাত্র কিছুদিন আগের থেকে প্রেডিক্ট করছিলেন যে মোদি এবার আর সরকার গ্রহণ করতে পারবেন না, এই কারণে অনেকগুলো কারণ দিয়েছেন। আরেকটা কথা আমি একটু বলতে চাই যে ইন দি ইন্টারেস্ট, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্র নীতি যথেষ্ট একটা ইন্টেলেকচুয়াল ডেপথ, এনলাইটেনমেন্ট গত কিছুদিন, কয়েক বছরখানিক ধরেই আমরা দেখছি। ইউক্রেন যুদ্ধ আরম্ভ হওয়ার পর থেকে এই পাশ্চাত্য দেশের যে একটা মূল ধারণা থাকে যে তারা সমস্ত পৃথিবীকে লেকচার দিতে পারবে, সেইটা কিছুটা উনি অনেক সময় থামিয়ে দিয়েছেন। আমার একটা ধারণা থাকবে যে তারা এই ভূখণ্ডের দিকে বেশি করে তাকাবেন। আর চীনের সাথে তারা দুইটা পার্শ্ববর্তী দেশ, কিন্তু সেখানেও তো ব্যাপার যে লার্জেস্ট ট্রেডিং পার্টনার হচ্ছে চীন এবং ভারত, এবং সেদিক থেকে চীনের দিক থেকেই অনেক বেশি ভারতে বিক্রি করে। এক্স্যাক্ট ফিগার্সটা আমি এই মুহূর্তে আমার কাছে নাই, কিন্তু প্রায় 70%ই ফর চায়না। সো সেখানে ব্যালেন্সে তো আপনার অনেক কম। সো দিস ইজ অ্যান অ্যাকোমোডেশন। সেই অ্যাকোমোডেশনের ক্ষেত্রে এই দুইটা দেশ কীভাবে করবে এটা বিয়ন্ড মাই কম্পিটেন্স, কিন্তু এই দুইটা দেশ যদি চিন্তাভাবনা একটা করতে পারতো, তাহলে এই যে নানার সময় আপনার একটা আঘাত আসে, আমি এটা বিশ্বাস করি যে পশ্চিমা বিশ্ব নাম নাই বা করলাম, তারা কিন্তু একেবারে একটা ভ্রান্ত চিন্তায় হাবুডুবু খাচ্ছে যে when it comes to the crunch, ভারত বোধহয় তাদের পক্ষ নিয়ে এটা কোনোদিন করবে, ওই ম্যাচিওরিটি আছে। এবং কার জন্য করবে? যাদের তাদের সাথে বন্ধুত্ব করা তো ভেরি রিস্কি ব্যাপার, তো বারবার আমরা দেখেছি সেটা তাদের নিজেদের দেশে। তো এই সমস্ত জিনিসগুলো যদি একটু মার্কারিটা, পাড়াটা যদি একটু কমানো যায়, এই যে বয়লিং পয়েন্টে আমরা আছি, তাহলে বয়লিং পয়েন্টে নাই, উই আর এট এ ডিফিকাল্ট জাংচার। আমার মনে হয় দিস ইজ এ গুড নিউজ ফর এভরিবডি। আমরা এটার অ্যাডভান্টেজ দিতে পারি। পার্টিকুলারলি আমি এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো বলবই যে আমরা অর্থনৈতিক বিকাশের জন্য, আমরা একটা বিশাল দেশ, 8ম সবচেয়ে জনসংখ্যার দিক থেকে, সেখানে আমাদের চিন্তা হবে কিভাবে আমরা অর্থনীতিকে উন্নতি করতে পারি, সামাজিক উন্নয়ন আনতে পারি, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট আনতে পারি, আমাদের পলিটিক্যাল স্ট্রাকচারটাও আরও, এটার তো কোনো এন্ডলেস, সেই পলিটিক্যাল রাজনৈতিক পরিস্থিতিটাকেও আমরা আরও শক্তিশালী করতে পারি। এটার জন্য আরেকটু রিল্যাক্সড মনোভাব নিয়ে আমি আশা করব যে ব্যক্তিত্বরা ওনার সাথে থাকতে হবে গভর্নমেন্ট ফর্ম করার জন্য, তারা কিন্তু ইয়েস ম্যান নন। আর নীতিশ যার সাথে আছেন, তিনি একেবারে নিশ্চিন্তে সবসময় ঘুমাসতে পারবেন এটাও আমার মনে হয় না। সারাক্ষণ একটু সজাগ রাখার মতো ব্যক্তিত্ব আর ট্যালেন্ট অফ চন্দ্রবাবু, সেখানে আমি মনে করি কিছুটা এটা এভরিথিং ইজ এ ম্যাটার অফ পারসেপশন। এই পারসেপশনটা হওয়া উচিত। খোলাখুলি বলতে আমার অসুবিধা নাই, বিকজ আই এম নট অ্যান অপারেটিভ, যে আমরা ভারতের বন্ধু, গভীর বন্ধুত্ব আছে, কিন্তু আমাদের কিছু কিছু ব্যাপারে একেবারে স্বাধীনভাবে চিন্তা করতে গেলে এটার কোনো অসুবিধা নাই। কিন্তু আমি যেটা বুঝতে চাইছি আপনার কাছ থেকে, যে ভারতের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক, ভালো সম্পর্ক, কিন্তু অনেক বিষয় নিয়ে আমাদের টেনশন আছে, অস্বস্তি আছে, এবং ক্ষোভ বিক্ষোভও তৈরি হয়েছে নানা কারণে। আপনি কি মনে করেন কিনা সেগুলোতে কোনো ইতিবাচক পরিবর্তন হবে? আমি তো মনে করি যে সেই ব্যাপারগুলো, এবং যদি মনে করেন যে ইতিবাচক, সেটা কেন মনে করেন সেটা একটু এখনো সরকার গঠন হয় নাই। যদি সত্যি সত্যি পোলস্টাররা যা বলছিলেন সেটা যদি হতো, আমি বলতে পারি, বিকজ আই এম নো লঙ্গার ইন দ্য ফরেন সার্ভিস অর ফরেন অফিসে থাকলে আমি বলতাম না। সেটা হচ্ছে আরও অনেক বেশি কনস্ট্রেইনড ফিল করতেন দি পলিসি মেকারস অফ আওয়ার কান্ট্রি। আনডাউটেবলি এই পরিস্থিতিতে আশা করার একটা সুযোগ হয়েছে যে আমরা কিছুটা স্ট্রেচ করতে পারবো, আমাদের এখানে কিছুটা সৃজনশীলতার একটা অবকাশ আছে, একটা পরিস্থিতি আছে। এখন সেটা কতখানি আমরা নিতে পারবো সেটা কিন্তু ভারতের উপর ডিপেন্ডেন্ট না। কারণ আমরা যদি ভারত, চীন, আমেরিকা, যুক্তরাজ্য, যে কোনো দেশের সাথেই
নেগোশিয়েট করতে হলে আমাদের তো জানতে হবে কীভাবে নেগোশিয়েট করতে হবে। এই কিছুদিন ধরে একটা ব্রড আপনার দাগ দিলে দেখা যায় যে ভারতের সাথে ওয়েস্টার্ন পাওয়ারদের সাথে এখন তারা বিকজ অফ দ্য চীন ফ্যাক্টর, চাইনিজ ফ্যাক্টর, বাট স্টিল তারা তো রাশিয়ার কাছ থেকে তেল কিনেছেন, তারা তো ইরানের সারবাহার করছেন, সেখানে তো তাদের সম্পর্ক আছে। কেন? ইটস এ ন্যাশনাল ইন্টারেস্ট। তারা তো তাদের বিরুদ্ধে যাচ্ছেন না, তো সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না কেন? আমার ন্যাশনাল ইন্টারেস্টে হ্যাঁ, অ্যাজ লং অ্যাজ সেটা তাদের কোনো ডিরেক্টলি প্রত্যক্ষভাবে তাদের বিরুদ্ধে যাচ্ছে না, এরকম একটা না হলে। আর বাংলাদেশ আল্লাহর অশেষ মেহেরবানিতে এমন একটা জায়গা আছে, আমরাও তো একটা ক্রিয়েটিভ রোল প্লে করতে পারি সেখানে। দ্য ডাইরেক্ট আনসার টু ইউর কোয়েশ্চেন, দের ইজ এ পসিবিলিটি যে আমরা কিছুটা আরেকটু আপনার স্বাধীনভাবে আমরা এগিয়ে যেতে পারবো, যেটা কিন্তু আমি বলবো এনি অবজারভার উইলসে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওই পরিস্থিতিতেও আমরা একটা চমৎকার ব্যালেন্স শব্দটা যদি নাও ব্যবহার করি, একটা অ্যাকোমোডেশনের সাথে আমরা দুই শক্তি, যেটা এই এশিয়া মহাদেশেই, আর একটা তো হচ্ছে গ্লোবাল প্লেয়ার। আপনি তো মার্কিন যুক্তরাষ্ট্র তো সেটা এই কিছুদিন আগেও দি ডিফেন্স সেক্রেটারি সিঙ্গাপুরে একটা কনফারেন্স করলেন, সেই কনফারেন্সের আগে হি মেট হিজ চাইনিজ কাউন্টারপার্ট এই ওয়ার্ল্ড শাংরি-লা ডায়ালগে। তো দিস মেক্স দিস ওয়ার্ল্ড এটা ইমিউটেবল হয়েছে যে আপনার আলাপ আলোচনার ভিতরে এগিয়ে যেতে হবে খুব খোলা মন নিয়ে। সেখানে কিছু কিছু ব্যাপার একটু শক্তিশালীভাবে বললে, যেভাবে 1996-এ গ্যাঞ্জেস ওয়াটার শেয়ারিং ট্রিটি হয়েছিল, এটা তো একটা জোরালোভাবে আমরা একটা অবস্থান নিয়েছিলাম। সো আমার মনে হয় যে সেটার ক্ষেত্র আছে, এই ক্ষেত্রগুলো আমাদের কাজে লাগাতে হবে। তা কিন্তু এই চেঞ্জ ইয়েস ডেফিনেটলি পজিটিভ। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, সুযোগ আছে, তবে যেহেতু মোদী সরকারের সাথে আমাদের আমরাও জানি ওনাকে আর উনিও জানেন আমাদেরকে, তো সেই সুবাদে মৌলিক কোনো পরিবর্তনের আমি আশা করছি না বা এরকম কোনো চিন্তা দেখছি না। তবে মাননীয় প্রধানমন্ত্রী যাবেন সামনে, কিন্তু ভিজিট শিডিউল করা আছে, তো সেই ক্ষেত্রে গেলে স্যার তুলছিলেন কথাটা 96-এর গ্যাঞ্জেস এগ্রিমেন্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে আগামী 2 বছরের মধ্যে, যে এখন সেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং 54টা নদীর মধ্যে মাত্র এই নদীটা নিয়ে আমাদের এই লং টার্ম এগ্রিমেন্ট আছে, তো সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে। এবং এটা ধরেন আমাদের দিক থেকে আমরা নিশ্চয়ই দাবি করব যে এটা কন্টিনিউ করুক, মানে তার হচ্ছে অ্যানাদার 30 ইয়ার্স ইফ পসিবল পার্মানেন্টলি যদি যাওয়া যায়। কিন্তু এখন ভারত সেটা কীভাবে দেখছে সেটা একটা ইস্যু আসবে। আমরা নেপাল থেকে এনার্জি আনবার জন্যে আমরা ভারতের সাথে কাজ করছি, এখন সেটা আমরা তো চাই আগামীকালে নিয়ে আসতে, ভুটানের সাথে আমরা চাচ্ছি। এখন এই জায়গাগুলোতে স্যারের কথার প্রতিধ্বনি করে বলছি যে এখানে আপনাকে একটু ওই যে নেইবার্স ফার্স্ট বলে যে কথাটা বলা হচ্ছে, এটার মধ্যে আরেকটু মিট দরকার হবে। তার অর্থ হচ্ছে যে বাংলাদেশ যদি এনার্জি পায় নেপাল থেকে বা ভুটান থেকে, সেটা ভারতের পাওয়ার বা ভারত থেকে আমরা নিচ্ছি সেটা মনে করার দরকার নেই। আমরা নিচ্ছি এবং সেই ক্ষেত্রে ভারতের যদি সহযোগী হওয়ার কোনো সুযোগ থাকে, মোস্ট ওয়েলকাম, বাট অ্যাজ লং অ্যাজ দ্যাট মিটস আওয়ার নিড, এই জায়গাটাতে আমার মনে হয় যে আরেকটু ওপেন হওয়া দরকার, আরেকটু ফ্লেক্সিবল হওয়া দরকার। কারণ আপনি আমার সাথে বন্ধুত্বটা তো শুধু মৌখিক বিষয় নয়। আমাদের এই 54টা নদী আছে, এগুলো নিতে আমরা বহুকাল ধরে, তিস্তা ঝুলে আছে গত 13 বছর ধরে ঝুলে আছে। এখন এই জায়গাগুলোতে তো কমিটমেন্ট করা আছে, মোদী সরকারের কমিটমেন্টও আছে, তার আগে ডক্টর মনমোহন সিংয়ের সরকারেরও কমিটমেন্ট আছে। আমরা তো প্রগ্রেস করতে পারিনি। আরও 6-7টা নদী আমরা আইডেন্টিফাই করে রেখেছি। জলবায়ু একটা বিরাট বিষয় সামনে আসছে, চ্যালেঞ্জ। এখন আমরা কিভাবে এটা মোকাবেলা করবো? এটা তো ভারতের সমস্যা না, বাংলাদেশ সমস্যা না, বৈশ্বিক সমস্যা। এবং আমরা যারা এই অববাহিকায় বাস করি, এই হিমালয়ের অববাহিকায় যারা বাস করি, তাদের জন্য কিন্তু এটা বাড়তি গুরুত্ব নিয়ে আসবে। কারণ হিমালয়ে বরফ গলে যাচ্ছে, পানির স্রোত কীভাবে সেটাকে এনশিওর করা হবে? আর যদি না হয় তো আমরা ক্ষতিগ্রস্ত হবো সমুদ্রের পানিতে। তো কাজে আমাদের জন্য কিন্তু এই জলবায়ু ইস্যুটা তাত্ত্বিক বিষয় নয়, এটা একেবারে রিয়েল লাইফ অ্যান্ড ডেথ ইস্যু। তো সেখানে ভারতের সাথে আমরা কীভাবে কাজ করতে পারি? আমাদের বর্ডার ইস্যু, অর্থনৈতিক সহযোগিতা, ট্রেড, তো এই জায়গাগুলো কিন্তু আমার মনে হয় যে লং টার্মে চিন্তা করতে হবে। এবং আমি মনে করতে চাই, আমি জানি না এটা হবে কি না, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নির্বাচনের পরবর্তীতে তিনি কি সামাজিক মোদী হবেন?
নাকি সামরিক মোদি হবেন, এটা চয়েসটা কিন্তু তার। এখন তার উপরে নির্ভর করে তার লেগাসিটা কীভাবে তৈরি হবে। তো কাজে আমরা সেই মোদি বা সেই প্রধানমন্ত্রী চাই যে, বা চিন্তা করি, যিনি তার দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবেন, তার দেশের মানুষ উপকৃত হবে, আমরাও যেন উপকৃত হই, এবং সেটা সাবস্টেন্টিভলি হতে হবে, শুধু মুখের কথা দিয়ে বললে তো হবে। চীনের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গটা বারবার, এখন সেখানেও চিন্তার বিষয় যে চীনের সাথে ভারতের, আপনি যদি রাজনৈতিক প্রেক্ষাপট দেখেন, ভারতে চীনের সবচেয়ে বড় সমর্থক ছিলেন কিন্তু মোদি অ্যাজ চিফ মিনিস্টার অফ গুজরাট। খেয়াল করবেন, তিনি চীনে 3 বার সফর করেছেন, এবং এই যে এখন যার পররাষ্ট্রমন্ত্রী ওনার জয়শঙ্কর, তার সাথে তার পরিচয় 2011 সালে চীনে। জয়শঙ্কর তার চীনকে একটা মডেল হিসেবে নিয়েছিলেন। সেই চীনের সাথে তিনি, তখন তো তার তো আবার পশ্চিমের দরজা বন্ধ ছিল, যুক্তরাষ্ট্রের দরজা না সেটা বন্ধ থাকার বিষয় না, তার চেয়ে তো মানে উনি ভারতকে চীনা আলোকেই তিনি দেখার চেষ্টা করেছেন, কারণ আমাদের প্রয়োজনটা প্রায় একই রকম। তো সেই জায়গাতে ধরেন চীনের সাথে, স্যার যে বলছিলেন, চীনের সাথে কিন্তু $100 বিলিয়ন উপর বাইল্যাটারাল ট্রেড আছে ওদের। তো কাজেই এখন সেই বাইল্যাটারাল ট্রেডটাকে আপনি ডিফাইন করবেন, বা এটাকে আপনি ফ্রেম করবেন রিলেশনশিপটাকে অন দ্য বেসিস অফ দিস ওর গালোয়ান, অথবা আপনার প্রতিদ্বন্দ্বিতা, আপনি সহযোগিতাকে প্রতিদ্বন্দ্বিতা, কোন ফ্রেমটা নেবেন তার উপর নির্ভর করবে। এবং আমাদের দিক থেকে আমরা মনে করি, এটা আমি ক্ষুদ্র একজন এই বিষয়ে কাজ করার অভিজ্ঞতার আলোকে, ভারত চীন সম্পর্ক যদি স্বাভাবিক হয়, এটা আমাদের জন্য বেনিফিশিয়াল, এই অঞ্চলের জন্য মঙ্গল হবে। তারা যে ট্রেডটা নিয়েছে, যে ফিগার আপনি বললেন, এটা কিন্তু ডেসপাইট গালওয়ান, হ্যাঁ, এখানে রিং ফেন্স গালওয়ানের পরে বেড়েছে। তারা গালওয়ান নিয়ে যে একটা রেটরিক, আবার এখানে ট্রেডের ব্যাপার অন্যরকম চলছে। তো আমরা যেটা চাই, দিস ইজ অলসো সামথিং আমাদের বুঝতে হবে। অ্যাবসলিউটলি। এবং সেখানে যদি পরিবর্তন আসে, সেটা ভারতের জন্য মঙ্গল, চীনের জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল। তো কাজে এই অঞ্চলের জন্য মঙ্গল। এখন উনি ভারতের প্রধানমন্ত্রী, ওনাকে সিদ্ধান্ত নেবেন উনি কী লেগাসি তৈরি করতে চান। এখন আমরা মনে করি যে আমরা প্রত্যাশাটা হচ্ছে আমাদের লেগাসিটা পজিটিভ হোক, আমরাও বেনিফিটেড হই, এই অঞ্চলের মানুষ বেনিফিটেড হোক। না, সুন্দরভাবে উনি বলেছেন যে আমরা যে আমাদের নীতি ক্রাফট করব, সেটার ব্যাপারে আমরা সবসময় বেশ কয়েক বছর ধরেই দেখছি যে আমরা কিন্তু যথেষ্ট আপনার ডিস্টেন্স বা আপনার ইকুইলিব্রিয়াম মেনটেন করে এগিয়ে গেছি, এবং আমরা রিয়্যাক্ট করি নাই এই কারণে যে আমরা মনে করেছি ইন দ্য লার্জার ইন্টারেস্ট আমাদের সেইভাবেই এগিয়ে যাওয়া উচিত। এবং একটা রিয়্যাক্ট না করতে করতে রিয়্যাক্ট করার ক্ষমতা হারিয়ে ফেলে না। আই এন্টায়ারলি এগ্রি উইথ ইউ। আবার রিয়্যাক্ট না করেও আশা করব কিছু কিছু সেকশনে এখন এরা বুঝবে যে রিয়্যাক্ট করে নাই, কিন্তু লুক অ্যাট দেম, তারা তো আসল কাজে কথা না বলতে বলতে এখন তো তাদের ন্যারেটিভ হচ্ছে যে তারা আমাদেরকে স্বাধীন করে দিয়েছে দেশটা, যুদ্ধটা তাদেরই ছিল, আমাদের কিছু ছিল না। এইটার ব্যাপারে তো আমাদের খুব বলতে হবে যে whilst we are very deeply grateful, কিন্তু এই স্বাধীনতা যুদ্ধটা হয়েছে বঙ্গবন্ধুর আহ্বানে, এই দেশের লোক সংগ্রাম, 4000-এরও বেশি ইন্ডিয়ান অফিসার্স অ্যান্ড সোলজার্স হ্যাভ লেড ডাউন। উই ডিপলি অ্যান্ড গ্রেটফুলি রিমেম্বার ইট। আমরা সম্পর্ক ভালো আছে সে সময় রিমেম্বার করছি, এবং এটা করবই। কিন্তু একই সাথে আমাদের কিছু কিছু পলিসি পক্ষান্তরে কিন্তু একটা কথা বলতে হবে যে আসল পলিসি যেটা আমরা দেখেছি, যে মূল যেসব চিন্তা, দেখেন আমরা চীনের সাথে এমন একটা বন্ধুত্বর স্ট্রাকচার আজকে করেছি যেটা হঠাৎ করে অন্যদিকে যাবে না। আমরা ট্রেড বলেন, ডিফেন্স বলেন, অন্যান্য ব্যাপারে বলেন, চীনের সাথে একটা বন্ধুত্ব। মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন পর চীনে যাবেন, এবং আমরা মনে রাখবো যে 96-তে নির্বাচিত হবার পর উনি প্রথম তো মক্কা শরীফ মদিনা মুনাওয়ারা যান ওমরা জিয়ারাত মদিনা মুনাওয়ারা করার জন্য, তারপরেই কিন্তু প্রথম অফিসিয়াল ভিজিট ওয়াজ টু চায়না। সো এবারেও কিছুদিন পর উনি চীনে যাচ্ছেন। এইটাকে বজায় রাখতে হবে, এটা নিয়ে কোনো আপনার থাম্পিং দ্য টেবলের দরকার নাই। কিন্তু যেটা করতে হবে যে আমাদের পলিসি ফর্মুলেশনগুলো খুব ক্লিয়ার অ্যান্ড ক্যাটাগরিক্যাল হতে হবে, যে আমরা আমাদের ইন্টারেস্টকে, এনলাইটেন্ড ইন্টারেস্টকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা কোনো স্ক্র্যাম্বল টু বি ইন এনি সর্ট অফ মিলিটারিস্টিক অ্যালায়েন্স, কিছুটা ওই যে কোয়াড সংক্রান্ত একটা যে ব্রিফিংয়ে সেটা কিছুটা বার হয়ে এসেছে। আমি যেটা মনে করব যে এটা তো ইনশাল্লাহ আমি আশা করতাম যে কোনো পরিস্থিতিতেই হোক আমরা সেটাই করতাম, কিন্তু
এই পরিবর্তিত পরিস্থিতিতে এটা শুধু বাংলাদেশের জন্য নয়, এই পুরো অঞ্চলের আলোচনা করার ক্ষেত্রটা একটু মোর রিল্যাক্সড আম্বিয়ান্স যেটা বলে সেটা সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির এবং শাহুল হোসেন চৌধুরীর অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম ভারতের নির্বাচন নিয়ে, এবং এই নির্বাচনকে ভারতীয় গণতন্ত্রের বিজয় বা জনগণের বিজয় হিসেবে সবাই অভিহিত করছেন। এখানে ধর্মীয় সুরসুরি বা রাম মন্দির কাজে দেয়নি, এখানে মোদির ম্যাজিক কাজে দেয়নি, এখানে বুথ ফেরত যে সমীক্ষা বা এক্সিট পোল সেটা কাজে দেয়নি, এবং এখানে বড় বড় ব্যবসায়ী গোষ্ঠী বা গণমাধ্যমও তার পক্ষে থাকবার পরও কাজ দেয়নি। ভারতের এই গণতন্ত্রের নতুন যাত্রায় ভারতীয় জনগণের জয় হয়েছে, এবং জনগণের শক্তি যে শত প্রতিকূলতার মধ্যেও ভারতীয় জনগণ যে তাদের শক্তির প্রকাশ ঘটিয়েছেন, সেজন্য আমরা সবাই তাদেরকে অভিনন্দন জানাই। এবং জনগণের চেয়ে যে বড় কোনো শক্তি নেই, সেটা কিন্তু ভারতীয় জনগণ আরও একবার প্রমাণ করলো। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।